তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা ঠিক কিরকম হবে, অর্থাৎ পাস ফেল এটি কিভাবে নির্ধারণ করা হবে। তোমরা অনেকে এটিও জানতে চেয়েছ যে তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করো বা পরীক্ষায় খারাপ করো, সেক্ষেত্রে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে কিনা। তো কোর্সটিকায় আজকে মূলত সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব যে তোমরা যদি দুর্ভাগ্যবশত পরীক্ষায় ফেল করো বা খারাপ করো, সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে এবং কি হতে পারে সেই বিষয়গুলোই আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, কিছুদিন পূর্বেই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছিল মাউসি বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তো তারা সেখানে কিন্তু বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছে। প্রথমত আমি যেটি আলোচনা করতে পারি সেটি হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন ওয়েটেজ হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। শিক্ষার্থীরা এই বিষয়টি বোঝার চেষ্টা করো, তোমাদের পরীক্ষার খাতায় 100 মার্কের উত্তর লিখতে হবে। এই 100 মার্কের উত্তর তোমরা যদি লেখো, তারপরেও কিন্তু তোমরা সেখানে 100-তে 100 পেয়ে যাবে না, কারণ সেই 100 মার্ককে আবার 70%-এ কনভার্ট করা হবে। 70%-এ কনভার্ট করার পরে তুমি যেই নম্বরটি পাবে সেই নম্বরের সাথে আবার যুক্ত হবে 30% শিক্ষণকালীন মূল্যায়ন। অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণ করেছ, সেখানে তোমাকে যে নম্বরগুলো দেওয়া হবে, তোমার শ্রেণী শিক্ষক যে নম্বর তোমাকে দেবেন, সেই নম্বরটি বাকি যে 70% রয়েছে সেই 70%-এ গিয়ে যোগ হবে। এভাবেই মূলত তোমার পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের রেজাল্ট নির্ণয় করা হবে। দেখো, এখানে বলা হয়েছে পরবর্তীতে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আমি যেমনটি বলছিলাম যে তুমি 100 নম্বরের মধ্যে যত নম্বর পাবে সেটিকে 70%-এ কনভার্ট করা হবে। মনে করো তুমি লিখিত 100 নম্বরের মধ্যে 100-তে 100ই পেলে, সেক্ষেত্রে ওই 100 মার্ক যদি 70%-এ কনভার্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে 70 নম্বর এবং বাকি 30% কিন্তু তুমি পাবে না। ওই 30% নেওয়া হবে কোন জায়গা থেকে? ওই 30% নেওয়া হবে আবার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। যেমনটি এখানে বলা রয়েছে, শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যত পাবে সেটিকে আবার কিন্তু তোমার বাকি যে 70% রয়েছে, যেটি তুমি লিখিত পরীক্ষায় পেয়েছ, সেটির সাথে যুক্ত করা হবে এবং সেটির সাথে যুক্ত করে মোট তুমি কত পেয়েছ সেটি দিয়েই মূলত তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ণয় করা হবে। তো আমরা এই বিষয়টি এখানে দেখলাম, লিখিত এবং শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়টি। এবার আমরা সরাসরি আমাদের গ্রেডিং সিস্টেমে চলে যাব। এখানে গ্রেডিং সিস্টেমটি দেওয়া রয়েছে এবং এই গ্রেডিং সিস্টেমটি দেখলেই তোমরা মূলত বুঝতে পারবে যে ঠিক কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় পাশ করবে এবং কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় ফেল করবে। দেখো, এখানে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে এবং লেটার গ্রেড দেওয়া রয়েছে। তোমরা A+, A গ্রেড, A-, B গ্রেড, C গ্রেড, D গ্রেড, F গ্রেড এগুলো সম্পর্কে কিন্তু তোমরা আগে থেকেই জানো। এর পাশাপাশি তোমরা এখান থেকে নম্বরগুলো দেখে নিতে পারো যে কত নম্বরের বিপরীতে তোমাকে কোন কোন গ্রেড দেওয়া হবে। যেমন তুমি যদি 80 থেকে 100 নম্বর পাও, সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে 5, অর্থাৎ GPA 5 যেটাকে আমরা বলে থাকি। তো তুমি এক্ষেত্রে A+ পাবে। তোমার প্রাপ্ত নম্বর যদি হয় 70 থেকে 79, সেক্ষেত্রে তুমি গ্রেড পয়েন্ট পাবে 4.0। এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে A গ্রেড। তুমি যদি 60 থেকে 69 পাও, সেক্ষেত্রে তুমি পাবে 3.50। এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে A-, অর্থাৎ তুমি A- পাবে। এবার দেখো, তোমার প্রাপ্ত নম্বর অর্থাৎ তুমি যদি পাও 50 থেকে 59 নম্বরের মধ্যে, সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে 3 পয়েন্ট এবং এক্ষেত্রে তুমি B গ্রেড পাবে। তুমি যদি 40 থেকে 49 পাও, এখানে লেখায় ভুল রয়েছে, এখানে হবে 49। তুমি যদি 40 থেকে 49 পাও, সেক্ষেত্রে তুমি 2 পয়েন্ট পাবে এবং তোমার লেটার গ্রেড হবে C। তুমি যদি 33 থেকে 39 পাও, সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে 1 এবং তুমি পাবে D গ্রেড। এবং সবশেষে তুমি যদি 0 থেকে 32-এর মধ্যে পাও, সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট কোনোটাই থাকবে না, সেক্ষেত্রে তুমি কোনো গ্রেড পয়েন্টই পাবে না এবং এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে F গ্রেড। আর F গ্রেড মানে হচ্ছে ফেল, এটা তো আমরা সবাই জানি।
কিন্তু এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র এফ গ্রেড যারা পাবে তারাই কি ফেল, এছাড়া কি অন্য কেউ ফেল করবে না? দেখো নতুন যে নিয়মটি করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে শুধুমাত্র এফ গ্রেড না, তুমি যদি ডি গ্রেড পাও তাহলে কিন্তু ফেল গণনা করা হবে। এবং সেটি কিভাবে? দেখো নিচে এ সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা, তোমাকে শেষের এই কথাগুলো খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে। দেখো আমরা জানি যে এফ গ্রেড পেলে ফেল, এটা তো আসলে সবসময় প্রচলিত, কিন্তু এর পাশাপাশি নতুন যে নিয়মটি করা হয়েছে সেটি হচ্ছে তুমি যদি ডি গ্রেড পাও সেক্ষেত্রেও তুমি ফেল করবে। কিন্তু তুমি মোট কয়টি সাবজেক্টে ডি গ্রেড পেলে ফেল করবে? এখানে লেখা রয়েছে তুমি যদি সর্বনিম্ন একটি সাবজেক্টে ডি গ্রেড পাও সেক্ষেত্রে কিন্তু সেটিকে ফেল বলে গণনা করা হবে না, তুমি কিন্তু নির্দ্বিধায় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু তুমি যদি 3টি সাবজেক্টে ডি গ্রেড পাও বা 3টি সাবজেক্টের বেশি কোনো সাবজেক্টে ডি গ্রেড পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল ধরা হবে এবং এতে করে তুমি কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তুমি এখন যে শ্রেণীতে রয়েছো তুমি সেই শ্রেণীতেই থাকবে, তুমি কিন্তু আগামী বছর পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। তো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে যদি তোমার যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন তোমার যেই সাবজেক্টের, তিনি যদি বিশেষ বিবেচনা করেন যে তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটি আবার করা যেতে পারে। অর্থাৎ তুমি যদি ডি গ্রেড পাও তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে তোমাকে উত্তীর্ণ করে দিতে পারেন। এটি হচ্ছে মূলত স্কুল কর্তৃপক্ষের নিজস্ব চিন্তাধারার বিষয়। তুমি যদি কোনো আবেদন করো অথবা এমনটি হতে পারে যে তারাও কিন্তু বিশেষ বিবেচনার মাধ্যমে তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারেন যদিও তুমি ডি গ্রেড পাও অথবা ফেল করো। সুতরাং আজকের এই ভিডিওর আলোচ্য যে বিষয়টি ছিল যে ফেল করলে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে কি পারবে না সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে আমি উল্লেখ করলাম। তুমি যদি ফেল করো দুর্ভাগ্যবশত সেক্ষেত্রে হতে পারে যে তোমার স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবেন বিশেষ বিবেচনার মাধ্যমে। তাই আমি আশা করব তোমরা যারা কোর্স টিকার শিক্ষার্থী রয়েছে তোমরা খুব ভালো লেটার গ্রেড পেয়ে খুব ভালো গ্রেড পয়েন্ট পেয়ে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো।